আওয়ামী লীগ সরকার সঠিক পরিকল্পনার মাধ্যমে সকলের প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে একনেকের সভায় প্রধানমন্ত্রী। চলছে এফবিসিসিআই নির্বাচনের ভোট গ্রহণ। অ্যাসোসিয়েশন গ্রুপের 18টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 36 জন। ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষায় কাজ করার প্রত্যয়। ট্রাক সংকটে হিলি স্থলবন্দরে চাল ও পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য পরিবহনে বেকায়দায় বন্দর ব্যবসায়ীরা, পুলিশি হয়রানির অভিযোগ। ইটভাটার ধোঁয়ায় এবার কুড়িগ্রামের ভোগডাঙ্গায় ধানের আবাদ নষ্ট, দিশেহারা কৃষক, ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা চলছে জানালো কৃষি বিভাগ। এবং শিগগিরই বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের 11তম দেশ হবে বাংলাদেশ, মত যুক্তরাষ্ট্রের। তৈরি পোশাক শিল্পের উন্নয়ন জরুরি, বোস্টনে বাংলাদেশ ডেভেলপমেন্ট কনফারেন্সে বক্তারা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের আগেই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে বক্তব্য রাখেন তিনি। আওয়ামী লীগ সরকার যুগোপযোগী পরিকল্পনার মাধ্যমে সকলের প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ মন্ত্রী পরিষদের সদস্যরা উপস্থিত আছেন। বৈঠকে আলোচনা ও প্রকল্প অনুমোদন নিয়ে দুপুর 2:30টায় সংবাদ সম্মেলন করবেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবো, আর 2020 সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী পালন করবো। তার জন্ম না হলে আমরা কখনো স্বাধীনতা পেতাম না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তার যে আকাঙ্ক্ষা দেশের মানুষকে একটা স্বাধীন রাষ্ট্র দেবে, স্বাধীন জাতি হিসেবে বিশ্বের দরবারে তাদের প্রতিষ্ঠিত করবে, সেই আকাঙ্ক্ষা থেকেই তো আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। খুব স্বাভাবিকভাবে আমার সবসময় মনে হয় এই সুবর্ণ জয়ন্তী আমরা পালন করবো, আমরা একটা বাংলাদেশ আমরা দেখতে চাই যেখানে কোনো ক্ষুধার্ত মানুষের হাহাকার থাকবে না। এখানে প্রতিটি মানুষ একটা সুন্দরভাবে বাঁচবে, প্রতিটি মানুষকে আলোকিত হবে, একটা উন্নত জীবন পাবে। আমরা যে একটা জাতি যুদ্ধ করে বিজয় অর্জন করেছি, সেই বিজয়ী জাতি হিসেবে আমরা বিশ্বের মাথা উঁচু করে দাঁড়াবো। সবসময় এই চিন্তাটা নিয়েই কিন্তু আমার রাষ্ট্র পরিচালনা, আর কিছু না। তাহলে আমার ধন্যবাদ জানাই সবাইকে যে আমরা কিন্তু আমাদের যে লক্ষ্যের কাছাকাছি আমরা কিন্তু পৌঁছে গেছি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এবং আমার আজকে আমাদের যে অর্জন, তারপর মনে হচ্ছে যে আমরা আমাদের লক্ষ্য স্থির রেখে যেহেতু যাচ্ছি, তা নিশ্চয়ই আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো। বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ। চলছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নির্বাচন। সকাল 9টায় রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয় এ নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচনে 2017-19 মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ব্যবসায়ী ঐক্য ফোরাম এবং সম্মিলিত গণতান্ত্রিক পরিষদ নামে দুটি প্যানেল। তবে এরই মধ্যে সভাপতি সহ চেম্বার গ্রুপে নির্ধারিত 18 জন পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচনে ভোট দিতে পারবে না চেম্বার ভোটাররা। এফবিসিসিআই নির্বাচনে চেম্বারের ভোটার সংখ্যা 454 জন এবং অ্যাসোসিয়েশনের ভোটার সংখ্যা 1887 জন। দর্শক, এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী সাজিদ রাজু। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজু। ইমতিয়াজ, আপনি যেমন বলছিলেন বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআই এর 2017 থেকে 19 সাল মেয়াদে যে কমিটিটি দায়িত্ব পালন করবে, সেই কমিটির নির্বাচন কিন্তু আজ অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সকাল 9টায় এই নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আপনাকে যদি একটু দেখাই যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের একটি হলরুমে সেই
সেই নির্বাচনের সামগ্রিক যে ভোট গ্রহণের সামগ্রিক প্রস্তুতি আগেই নেওয়া হয়েছিল, সেই মোতাবেক আজ সকাল 9টায় থেকেই কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। এবং এখানে যারা পরিচালক রয়েছেন, পরিচালক হিসেবে যাদেরকে নির্বাচিত করার কথা রয়েছে, ভোটাররা এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন এবং সকাল 9টা থেকেই কিছুক্ষণ পরপরই আমরা দেখছি যে ভোটাররা এসে তাদের ভোট প্রদান করছেন। আজকে যেহেতু রোববার, সপ্তাহের কর্মদিবস, প্রথম কর্মদিবস, সেই কারণে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। তো নির্বাচন কমিটির যারা নির্বাচন পরিচালনা পর্ষদের যারা সদস্য রয়েছেন তাদের কাছে প্রশ্ন ছিল যে সকাল থেকে ভোটার উপস্থিতি এবং অন্যান্য সামগ্রিক পরিচালনা কেমন হচ্ছে। তারা বলছেন যে যেহেতু কর্মদিবস সেই কারণে ভোটাররা ধীরে ধীরে আসছেন, কিন্তু বিকেল 5টা পর্যন্তই ভোট গ্রহণ হবে এবং 5টার পরে কোনোভাবেই তারা সময় বাড়াবেন না। এর মধ্যে এসেই যারা ভোটার রয়েছেন তাদেরকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। তবে একটি বিষয় সেখানে হচ্ছে যে এফবিসিসিআই এর মোট 60 জন পরিচালকের মধ্যে 2টি গ্রুপে পরিচালকরা, মোট 60 জন পরিচালক এই এফবিসিসিআই একটি বৃহৎ সংগঠন, এই সংগঠনটি পরিচালনা করে থাকেন। এর মধ্যে চেম্বার গ্রুপ এবং অ্যাসোসিয়েশন গ্রুপ, এই দুটি গ্রুপের মোট 30 জন করে পরিচালক এফবিসিসিআই পরিচালনা করে থাকেন। এর মধ্যে আমরা যেমন দেখি যে 12 জন করে মনোনীত পরিচালক থাকেন উভয় গ্রুপের, মোট 24 জন। এই 24 জন কিন্তু আগেই মনোনয়ন পেয়েছেন। বাকি যে দুই গ্রুপের 18 জন করে 36 জন পরিচালক নির্বাচিত হওয়ার কথা ছিল, এর মধ্যে চেম্বার গ্রুপের 18 জন পরিচালক কিন্তু সমঝোতার ভিত্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, কারণ তাদের অন্য কোনো প্রতিদ্বন্দ্বী নেই এবং সমঝোতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে এই 18 জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজন পরিচালক বর্তমান কমিটির যে মেয়াদে দায়িত্ব পালন করছেন এমন 12 জনের মতো পরিচালক রয়েছেন। এই ব্যাপারটি নিয়েই একটি প্রশ্ন উঠেছে যে যারা চেম্বার গ্রুপের যারা পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, এই চেম্বার গ্রুপের কিন্তু ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। অন্যদিকে সেই কারণে 18 জন যে অ্যাসোসিয়েশন গ্রুপের পরিচালক, সেই 18টি পদের বিপরীতে 36 জন প্রার্থী এবং এই অ্যাসোসিয়েশন গ্রুপের ভোটাররাই আজকে ভোট দিচ্ছেন এবং 18 জনকে তারা নির্বাচিত করবেন। তো সংস্কার প্রস্তাব নিয়ে একটি কথা উঠেছে, সেটির ব্যাপারে বলা হচ্ছে যে মনোনয়ন পাওয়া যে দুই গ্রুপের 12 জন করে 24 জন মনোনয়ন পান, সেটির সংস্কার করা হবে কিনা। বর্তমানে নির্বাচনের যে সভাপতি প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন সকালে নির্বাচন পর্যবেক্ষণে এসেছিলেন, তাকে এই প্রশ্নটা করা হয়েছিল। তিনি বলেছেন যে নতুন কমিটিতে যদি কাজ করার তিনি সুযোগ পান তাহলে সেই ব্যাপারটি তিনি দেখবেন এবং এরই মধ্যে সরকারের পক্ষ থেকেও একটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তো বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, তারপরেই ভোটের অন্যান্য ফলাফল, ভোট গণনা থেকে শুরু করে ফলাফল অন্যান্য বিষয়ে জানা যাবে। তো আমরা এখানে রয়েছি সর্বশেষ খবর জানাতে। ইমতিয়াজ, এই ছিল আমার হাতে সর্বশেষ। দর্শক, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 9টা থেকে নির্বাচন শুরু হয়েছে এবং সেখানকার সে খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী সাজিদ রাজু। চলে যাচ্ছি পরের খবরে। রমজান উপলক্ষে আগামীকাল থেকে খোলা বাজারে নিত্য প্রয়োজনীয় 5টি পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। এবছর খোলা বাজারে চিনি বিক্রি হবে 55 টাকা দরে, প্রতি লিটার সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে 85 টাকা, প্রতি কেজি ছোলা বিক্রি হবে 70 টাকা, মসুর ডাল 80 টাকা আর খেজুর বিক্রি হবে 120 টাকা দরে। টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকে ঢাকা মহানগরের 33টি স্থান ছাড়াও সারা দেশে প্রায় 3000 ডিলারের মাধ্যমে পণ্যগুলো কিনতে পারবেন ভোক্তারা। তবে চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম উল্লেখ করে ভোক্তা চাহিদাকে গুরুত্ব দিয়ে আরো বেশি পরিমাণ পণ্য সরবরাহের দাবি জানিয়েছে বাংলাদেশ টিসিবি ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। স্বল্প পরিমাণ পণ্য নিয়ে এটা কাভার করা সম্ভব না। ডিলাররা যাতে বেঁচে যায় এবং ভোক্তারা যাতে পরিমাণ মতো পণ্যটা বিকাল 5টা পর্যন্ত পায়, সে ব্যবস্থা করে দেওয়া। মিনিমাম আপনার যদি 2500 কেজি পণ্য দেয় তাহলে আমরা 4টা 5টা পর্যন্ত থাকতে পারবো গাড়ি নিয়ে এবং ভোক্তা পাবে। কিন্তু যারা অফিস আবার চলে যাবে সকালবেলা, এখন 9টার থেকে অফিস, যারা ওই 3টার সময় 3:30টার সময় অফিস থেকে বের হবেন তারা অন্তত এই পণ্যগুলো কিছু পাবে। হিলি স্থলবন্দরে ট্রাক সংকটের কারণে চাল ও পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য দেশের অভ্যন্তরে পাঠাতে বেকায়দায় পড়েছে বন্দর ব্যবসায়ীরা। পুলিশি হয়রানির কারণে এ ট্রাক সংকট বলে অভিযোগ তাদের। ব্যবসায়ীরা জানান, হিলি স্থলবন্দর দিয়ে আমদানিকৃত মালামাল দেশের
অভ্যন্তরে পাঠাতে প্রতিদিন 300 থেকে 350 ট্রাকের চাহিদা থাকলেও সরবরাহ রয়েছে মাত্র 200 ট্রাকের। এতে ট্রাক সংকটে মালামাল নিয়ে বেকায়দায় পড়েছেন তারা। পেঁয়াজ ও পচনশীল কাঁচা পণ্য নিয়ে ব্যবসায়ীদের ভোগান্তি এখন চরমে। অপরদিকে ট্রাক সংকটের সুযোগে অতিরিক্ত 8 থেকে 10 হাজার টাকা ভাড়া আদায় করছে ট্রাক মালিকরা। তবে পুলিশি হয়রানির কারণেই অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। 3 থেকে 350 গাড়ি বাংলা গাড়ির প্রয়োজন। সেই তুলনায় দেখা যাচ্ছে যে আমাদের 200 গাড়িও মনে করেন আসতেছে না। রাস্তাঘাটে চলবো, পুলিশের ঝামেলা, ট্যাক্স দিতে হবে, আমাদের লাইসেন্স ছাড়া আছে তারপরেও দিতে হচ্ছে। রাস্তায় খরচ বেশি হচ্ছে 8,000 10,000, রাস্তা বেশি হচ্ছে খরচ। সিটিআই গেলে 10-15,000 বেশি হয় খরচা, সিলেটে গেলে 7,000 8,000 বেশি হয়। পুলিশের টাকা, স্কেলের টাকা, যমুনা সেতু মাল কাটা। ইটভাটা থেকে নির্গত ধোঁয়া ও গ্যাসে কুড়িগ্রামের সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পরমালী হদির ভিটা গ্রামে অর্ধশত চাষির ধানের আবাদ নষ্ট হয়েছে। উঠতি ধান নষ্ট হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। কৃষি বিভাগ জানায় ইটভাটা মালিকের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চারদিকে আবাদি জমি, এর মাঝখানে মেসার্স চৌধুরী ব্রিক্স নামের ইটভাটার অবস্থান। এই ভাটা থেকে কালো ধোঁয়ার মতো গ্যাস বের হওয়ায় আশপাশের ক্ষেতগুলোর ধানের শীষ নষ্ট হয়ে গেছে। ফলে ধানে চিটা হবে এবং খড় গোখাদ্য হিসেবেও ব্যবহার করা যাবে না। শুধু তাই নয়, আশপাশের কচু ক্ষেত, আপেল কুল বাগান ও সুপারি গাছও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাটার গ্যাসে আমার বাগান, বড়ের বাগান শেষ হয়ে গেছে, সুপারির বাগান শেষ হয়ে গেছে। 75% জমির ধান এখন চিটে হওয়ার সম্ভাবনাই বেশি। কৃষি সম্প্রসারণ দপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তা জানান, ক্ষতি নিরূপণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে। বিষাক্ত ধোঁয়া দ্বারা 30 থেকে 40 জন কৃষকের বিরি ধান 28, 29 এবং হাইব্রিড জাতের ধানের পাতা লালচে হয়ে গেছে। তা আমরা জরিপ করতেছি, জরিপ করা শেষে বলতে পারবো যে আমরা আসলে এখানে কত হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। ইটভাটার মালিক ক্ষতিপূরণ না দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। আমরা ক্ষয়ক্ষতি নিরূপণ করে আমরা ইটভাটাকে এর ক্ষতিপূরণের জন্য জানাবো। যদি ক্ষতিপূরণ না প্রদান করা হয় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এদিকে ইটভাটার মালিক ক্ষতির কথা স্বীকার করে ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ দিয়েছেন বলে দাবি করলেন। দুর্যোগের কারণে কিছু ধোঁয়া নিচে আসে, আসার পরে কিছু কৃষকের ক্ষয়ক্ষতি হয় 8-9 বিঘা জমির, সেটা আমি ক্ষতিপূরণ সবাইকে দিয়ে দিয়েছি। 2014 সালে এই ইটভাটার নির্গত গ্যাসে এই এলাকার শতাধিক একর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছিল। সময় সংবাদ, কুড়িগ্রাম। বাংলাদেশ অচিরেই বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের 11তম দেশে পরিণত হবে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার বোস্টনে বাংলাদেশ ডেভেলপমেন্ট কনফারেন্স শীর্ষক সেমিনারে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ডেভিড মিলে বলেন, তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের আরও করণীয় আছে। একই সঙ্গে কয়লাভিত্তিক জ্বালানি কর্মসূচির সমালোচনা করেন সেমিনারে অংশ নেওয়া বক্তারা। যুক্তরাষ্ট্র থেকে টি.এম. মামুনের ছবি নিয়ে শিহাবুদ্দিন কিস্তুর রিপোর্ট। বোস্টনে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শুক্রবার বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন বিষয়ক এক সেমিনারে উঠে আসে বাংলাদেশের পোশাক শিল্প, জ্বালানি ও জলবায়ু সংক্রান্ত বিভিন্ন বিষয়। জাতিসংঘ, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, হার্ভার্ড সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ ও গবেষকরা এই সেমিনারে অংশ নেন। বাংলাদেশের সামিট গ্রুপের সহযোগিতায় আয়োজিত এই সেমিনারে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সাবেক উপপ্রধান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা ডেভিড মিলে বাংলাদেশে অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করেন। বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও অর্থনৈতিক ও সামাজিক সহ বেশ কিছু খাতে সমস্যা রয়েছে। তবে দেশটির সরকার এই সমস্যা থেকে উত্তরণে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে বর্তমান সরকার বেশ সাফল্য দেখিয়েছে। প্রফেসর এমিরেটাস গুস্তাভো পাপানেক বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের প্রশংসা করলেও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন সহ গেল এক দশকে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে যে সাফল্য অর্জন করেছে তা উন্নয়নশীল বিভিন্ন দেশের জন্য অনুকরণীয়। বাংলাদেশে পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ এবং শ্রমশক্তি রয়েছে, তাদেরকে কাজে লাগাতে সুপরিকল্পিত নীতি গ্রহণ করতে হবে। কয়লা ভিত্তিক জ্বালানির সমালোচনা করার পাশাপাশি সরকারের কর নীতি সংশোধনের উপর গুরুত্ব আরোপ করেন সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান। কয়লা ট্রান্সপোর্ট করে যেখানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে সেখানে দিতে হবে।
আমাদের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের গ্রিড অলরেডি আছে। সামগ্রিকভাবে দেখতে গেলে আমার মতে গ্যাস ভিত্তিক বড় বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে। সেমিনারে অংশ নিয়ে বাংলাদেশকে নতুন করে জানতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসী শিক্ষার্থীরা। আমাদের পলিসি মেকাররা তারা আমাদের দেশকে নিয়ে আরো চিন্তা করছেন এবং তারা এক্সপার্টদের সঙ্গে কথা বলছেন, তো এটা অবশ্যই একটা আশার বিষয়। করাপশন কেমনে স্টপ করতে হয় অথবা চাইল্ড ম্যারেজ কেমনে স্টপ করতে হয় ওটা নিয়ে আমি অনেকে কথা বলতে দেখেছি। দিনব্যাপী বাংলাদেশ ডেভেলপমেন্ট কনফারেন্সে গবেষক, শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা বক্তব্য রেখেছেন। তাদের সবার বক্তব্যেই একটি কথাই উঠে এসেছে, অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। তবে সেই সম্ভাবনাকে বাংলাদেশ কাজে লাগাতে পারবে কিনা সেটি এখন দেখার বিষয়। বোস্টনের হার্ভার্ড ল স্কুল থেকে শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। দেশে প্রথমবার মতো প্লাস্টিকের পরিবেশ বান্ধব বাড়ি নির্মাণ করে সাড়া জাগিয়েছেন লালমনিরহাটের শিক্ষক দম্পতি। বালুভর্তি পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে নির্মিত এ বাড়ির নাম দেওয়া হয়েছে ইকো হাউস। এ ধরনের বাড়ি নির্মাণ যেমন সাশ্রয়ী তেমনি ভূমিকম্প সহনীয় বলেও দাবি উদ্যোক্তা দম্পতির। তবে বিশেষজ্ঞরা বলছেন গবেষণার পরেই স্থায়িত্ব সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে। লালমনিরহাট প্রতিনিধি মোফাক্খারুল ইসলাম মঞ্জুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের বিভিন্ন দেশে প্লাস্টিকের বাড়ির কথা শোনা গেলেও বাংলাদেশে প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি নির্মাণ এই প্রথম। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নওদাবাস গ্রামে বালু ভর্তি পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি নির্মাণ করছেন শিক্ষক দম্পতি রাশেদুল ইসলাম ও আসমা বেগম। বাড়িটির দেয়াল প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি হলেও দরজা জানালা তৈরি হবে স্টিল ও কাঠ দিয়ে। অভিনব পদ্ধতিতে নির্মাণাধীন এই বাড়িটি দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক মানুষ। প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি ঘর তৈরি হয়, কিন্তু জীবনের প্রথম আমরা এবার শিখলাম এবং জানলাম। বোতলের ভিতরে বালু ঢুকিয়ে এখানে বাসযোগ্য একটা বাসস্থান তৈরি করে যায়, সেটা দেখার জন্য অনেক দূর থেকে আসছি। উদ্যোক্তা দম্পতির দাবি, প্লাস্টিকের বোতলে বালু ভর্তি থাকায় তা আগুন প্রতিরোধক ও পরিবেশ বান্ধব। এছাড়া ইটের পরিবর্তে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল ব্যবহার করায় নির্মাণ খরচও অনেক কম হবে। একটা ইকো হাউস করার একটা চিন্তা ভাবনা মাথায় আসছে, তো কিভাবে করা যায় ইন্টারনেট সার্চ করলাম, দেখলাম যে ইটের পরিবর্তে প্লাস্টিক বোতলের ভেতর বালি ভরে এঁটেল মাটি, কাদা মাটি ভরেও এরকম করে ইকো হাউস তৈরি করা যায়। এই ইট থেকে 10 গুণ বেশি শক্তিশালী হবে, আর এইটা শব্দ নিরোধক, তাপও নিরোধক। এটা শর্ট সার্কিট হবে না এখানে, যেহেতু বালি আছে। বাড়িটা শুধু পরিবেশ বান্ধব নয়, এটা খরচও কম। এখানে প্রায় আমার 80,000 বোতল ব্যবহার করেছি। এবং এটার যে ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশনে আমি বোতল ব্যবহার করছি। শুধু রিংটোনের মধ্যে আমার ইটের খোয়া এবং রড ব্যবহার করা হয়েছে। তবে এ ধরনের বাড়ি কতটা টেকসই হবে তা জানার জন্য গবেষণা করা দরকার বলে মনে করেন এই প্রকৌশলী। আমরা যেমন কোনো স্ট্রাকচার বানাই, বিল্ডিং বানায়, তখন হলো তার ড্রয়িং, ডিজাইন, সবকিছু করে অ্যানালিসিস করে তারপর সেটা কাজ করে। ইটের পরিবর্তে যে বোতল ব্যবহার করবে এটারও তার লনজিভিটি কেমন থাকবে বা ঝুঁকিপূর্ণ কেমন থাকবে সেটা ডিটেলস অ্যানালিসিস করে তারপরে মাঠ পর্যায়ে এটা ব্যবহার করা যেতে পারে। 1700 স্কয়ার ফিট জায়গায় 6 রুম বিশিষ্ট বাড়িটি নির্মাণে 4 থেকে 5 লাখ টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন উদ্যোক্তা দম্পতি। তাদের দাবি, বাড়িটি শক্তিশালী 8 মাত্রার ভূমিকম্প সহায়ক হবে। সময় সংবাদ, লালমনিরহাট। খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে কাজ না করে ভুয়া নাম দেখিয়ে অর্থ উত্তোলনের অভিযোগ উঠেছে। লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রকল্প LGSP এর আওতায় 2015-16 অর্থ বছরে এসব প্রকল্প বাস্তবায়ন করার কথা থাকলেও সরজমিনে কোনো কিছুরই অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রকল্পের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা সূত্রে জানা গেছে, 2015-16 অর্থ বছরে কয়রার বাগালী ইউনিয়নের ছোট ছোট 34টি কাজের বিপরীতে প্রায় 40 লাখ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর মধ্যে 8টি কাজের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে পানির ট্যাঙ্কি বিতরণের জন্য 4 লাখ টাকা বরাদ্দ থাকলেও এলাকায় ব্যক্তিগত ছাড়া কোনো ট্যাঙ্কি দেওয়া হয়নি। চটকাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাট্রিন স্থাপন, শ্রীফলতলায় রাস্তা ইটের সোলিং করা, মাথাভাঙ্গা এলাকায় রাস্তা সংস্কার করার কথা থাকলেও কোনো কাজই হয়নি এলাকাগুলোতে। এছাড়া বাঁশখালী এলাকায় মণিশঙ্করের বাড়ির পুকুরঘাট নির্মাণের জন্য অর্থ বরাদ্দ থাকলেও ওই এলাকায় মণিশঙ্কর নামে কাউকে খুঁজে পাওয়া যায়নি।
স্থানীয়দের অভিযোগ, স্থানীয় চেয়ারম্যান আব্দুস সাত্তার পার এ কাজগুলো না করেই অর্থ তুলে নিয়েছেন। স্কুলে একটা ল্যাট্রিন স্থাপন করার কথা ছিল 1.5 লক্ষ টাকা, আদৌ সেটা বাস্তবে রূপান্তরিত হয়নি। এটা নিয়ে আমি তো আমার শিক্ষা অফিসকে জানাচ্ছি, স্যার আমার বাথরুম নেই, বাথরুম দেন। প্রতিবার এই রাস্তাটা বাজেট হয়ে রাস্তাটা হয় না, কি কারণে হচ্ছে না তা আমরা জানি না। ভুয়া প্রকল্প দিয়ে লক্ষ লক্ষ টাকা বাগাল ইউনিয়ন থেকে চেয়ারম্যান সাহেব আত্মসাৎ করেছে। তবে স্থানীয় চেয়ারম্যান আব্দুস সাত্তার পার এ বিষয়ে নিজেকে নির্দোষ দাবি করলেন। কাজ না করে যদি টাকা তুলে থাকি আমি আমার শাস্তি আমি নিজেই চেয়ারম্যানই ছেড়ে দেবো, কিন্তু একটি টাকা আমি অসৎভাবে টাকা উত্তোলন করি নাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা অবশ্য এ বিষয়ে একাধিক অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন। তো আমি যে দুটো প্রজেক্ট দেখেছি তার মধ্যে একটি যে টিউবওয়েলের যে একটি প্রজেক্ট আছে সেটিতে আমি স্থানীয় হয়ে জানতে পারলাম যে এখানে কিছুটা অনিয়ম হয়েছে। অবভিয়াসলি এটা তদন্ত হবে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। খুলনার কয়রা উপজেলার 9টি ইউনিয়নে 2015-16 অর্থ বছরে এলজিএসপি প্রকল্পের আওতায় 3,62,00,000 টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। বিদেশ থেকে অর্থ পাঠাতে কোনো সার্ভিস চার্জ দিতে হবে না প্রবাসীদের, খরচ বহন করবে সরকার। আসছে বাজেটে এ ব্যাপারে ভর্তুকি বরাদ্দ থাকবে। গতকাল অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ এর সাথে প্রাক বাজেট আলোচনায় কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মন্ত্রী জানান, আসছে বাজেটে থাকবে না কালো টাকা সাদা করার কোনো সুযোগ। অর্থ পাচার রোধে তুলে দেওয়া হবে জমির নির্ধারিত দামও। একই সঙ্গে বহুজাতিক কোম্পানি ও সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার সময় এসেছে বলেও জানান অর্থমন্ত্রী। বাজেটের আগে আগে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের সাথে আলোচনার অংশ হিসেবে শনিবার সচিবালয়ে অর্থনীতিবিদের সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বসেন অর্থমন্ত্রী। শোনেন ইআরএফ সদস্যদের বাজেট ভাবনা ও পরামর্শ। আমাদের পাবলিক ইউনিভার্সিটি ডাবল শিফট করা উচিত। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী জানান, শিক্ষার সুযোগ সবার কাছে পৌঁছে দেওয়ার কাজ শেষ, এখন বাড়াতে হবে মান। মন্ত্রী জানান, গবেষণায় এবার থাকবে বিশেষ বরাদ্দ। মানটা মোটেই বাড়েনি, এখন মানের দিকে নজর দেওয়া আমাদের প্রয়োজন। গবেষণার জন্য আমরা বিশেষ অ্যালোকেশন রাখছি এবারকার বাজেটে। পুঁজিবাজার এতদিন ফাটকা বাজার হিসেবে পরিচিত হলেও এখন ভালো অবস্থানে এসেছে দাবি করে অর্থমন্ত্রী বলেন, বিদেশি বহুজাতিক কোম্পানি ও সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির আহ্বান জানানো হবে। পুঁজিবাজার ইজ অন ভেরি ফার্ম ফুটিং। ফাটকা বাজার এটা নয়, এখন একটু অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে পুঁজিবাজারের দিকে। এখন আমি বহুজাতিক কোম্পানিকে বলতে পারি, তোমার শেয়ার ছাড়ো। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যারা আসেন না, যে নাও ইউ হ্যাভ এ মার্কেট দেয়া। সম্প্রতি রেমিটেন্সের পরিমাণ অনেক কমে এসেছে। এ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী জানান, বিনা চার্জেই বিদেশ থেকে অর্থ পাঠাতে পারবেন প্রবাসীরা। আসছে বাজেটে থাকবে না কালো টাকা সাদা করার সুযোগ, ব্যবস্থা নেওয়া হবে টাকা পাচারের বিরুদ্ধে। এখন আমরা চার্জ করি যখন তারা টাকা পাঠায়, প্রধানমন্ত্রী বলেছেন চার্জ করবেন। আই থিঙ্ক উইল ডু ইট। তাদের কোনো পয়সা যাতে লাগে না টু গেট ট্রান্সফার মানি। টাকা পাচারের বিভিন্ন কারণ রয়েছে, যেমন আমরা একটা ল্যান্ড প্রাইস ফিক্স করে দিই, কিন্তু অ্যাকচুয়াল প্রাইস অনেক বেশি হয়। এই টাকা কি করবে? এটা এই দেশে ব্যবহার করতে পারে না কালো টাকা। আমরা এখন চিন্তা করছি কোনো ল্যান্ড প্রাইস রাখবো। আসছে বাজেটে মূল্য সংযোজন কর আদায়ের বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এ খাত থেকে 40% রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সেই সঙ্গে আয়কর বাড়াতে বাংলাদেশ ব্যাংক ও রাজস্ব বোর্ড একযোগে কাজ করবে বলেও জানানো হয় প্রাক বাজেট আলোচনায়। আমরা এ ব্যাপারে সচেতন। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। আমরা দেখছি না। ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনা না হলে প্রবৃদ্ধি অর্জনে বড় ধরনের ঝুঁকির আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর মির্জা আজিজুল ইসলাম। গতকাল রাজধানীর বিএফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে আর্থিক খাতে সুশাসন শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় কথা বলেন তিনি। বাস্তবায়ন সক্ষম বাজেট প্রণয়নের পরামর্শ দিয়ে তিনি বলেন, ভ্যাটের হার যৌক্তিক পর্যায়ে রেখে এর পরিধি সম্প্রসারণ করা দরকার। প্রতিযোগিতায় পক্ষে ও বিপক্ষে অংশগ্রহণ করেন আশা ইউনিভার্সিটি বাংলাদেশ ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিস। ব্যাংকিং খাতে যদি সুশাসন আমরা নিশ্চিত না করতে পারি, তাহলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঝুঁকিতে পড়বে। আমি আশা করব যে সংশ্লিষ্ট সকলে ব্যাংকিং খাতে সুশাসন যাতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা যায় সেদিকে দৃষ্টি দেবেন। ভ্যাটের হার কমানো উচিত, পরিধি বিস্তৃত করা উচিত। 10% রেট হলে একটা রিজনেবল রেট হতো। কিছুটা উচ্চাভিলাষ
এবং বাস্তবায়ন সক্ষমতা এই দুটোর সমন্বয় করে বাজেটের আকারটা নির্ধারণ করা। অর্থ পাচার রোধে আসছে বাজেটে কোনো শর্ত ছাড়া আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ চায় আবাসন শিল্প ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। গতকাল রাজধানীর সিডাপ মিলনায়তনে জাতীয় বাজেট 2017-18-তে রিহ্যাবের দাবি ও প্রস্তাবনা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি লিয়াকত আলী ভূঁইয়া। এ সময় আবাসন ব্যবসায়ী ও ক্রেতাদের ঋণ সুবিধা দিতে 20,000 কোটি টাকার একটি তহবিল গঠনের দাবি জানায় সংগঠনটি। আবাসন শিল্প রক্ষার্থে অবিলম্বে বাংলাদেশ ব্যাংক কর্তৃক রিফাইন্যান্সিং ব্যবস্থা চালু করা প্রয়োজন, যাতে ক্রেতা সাধারণ চাহিদা মতো ঢাকা শহরে আশেপাশে মিউনিসিপ্যালিটি এলাকার আশেপাশে ছোট ফ্ল্যাট করার জন্য স্বল্প সুদে দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করতে সক্ষম হন। অর্থ পাচার রোধের কোনো শর্ত ছাড়া আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ প্রদান করা প্রয়োজন বলে আমরা মনে করি। বিশ্ববাজারে ভোক্তা পর্যায়ে পরিবেশ বান্ধব পণ্যের ব্যবহার বাড়ায় বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের রপ্তানির সম্ভাবনাও প্রতিবছর বাড়ছে। তবে বাজার ধরতে সঠিক নীতিমালা প্রণয়নের পাশাপাশি নজর দিতে হবে উন্নত মানের পাট উৎপাদনেও। রাজধানী মতিঝিলের ডিসিসিআই মিলনায়তনে গতকাল আয়োজিত এক সেমিনারে এমন পর্যালোচনা উঠে আসে বিশেষজ্ঞ মহল থেকে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও ইউএসএআইডির যৌথ উদ্যোগে সেমিনারে পাট থেকে পরিবেশ বান্ধব পাল্প ও কাগজ তৈরির সমস্যা সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন আলোচকরা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন আগামী 2 বছরের মধ্যেই বহুমুখী পাট পণ্য উৎপাদনে বিশ্ববাজারে রোল মডেল হবে বাংলাদেশ। 22তম বার্জার তরুণ শিল্পী চিত্রকর্ম প্রতিযোগিতা 2017 উপলক্ষে রোববার থেকে চিত্রকর্ম গ্রহণ শুরু হয়েছে। 31 আগস্ট পর্যন্ত চলবে এ কার্যক্রম। গতকাল গুলশান ক্লাবে এই উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বার্জার পেইন্টসের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মহসিন হাবিব চৌধুরী। তিনি আরো জানান বাছাই করা 40টি চিত্রকর্ম নিয়ে 5 দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করবে বার্জার পেইন্টস। পরে সেখান থেকে 6 জনকে বিজয়ী ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে জুরি কমিটির চেয়ারম্যান সহ বার্জারের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটগুলোতে ল্যাপটপ পরিবহনের নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানোর বিষয়ে শিগগিরই ওয়াশিংটনের সাথে বৈঠকে বসবে ইউরোপ। ইউরোপিয়ান কমিশনের মুখপাত্র জানান নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর নতুন করে আর কোনো ঝুঁকির সম্ভাবনা এখন আর নেই। তবে নিষেধাজ্ঞা তুলে না নিয়ে মেয়াদ বাড়ানো হলে বিশ্ব বাজারে এর বাণিজ্যের প্রভাব পড়বে বলেও জানান তিনি। কারণ বর্তমানে ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে দৈনিক অন্তত 350 বিমান চলাচল করে, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হারে রয়েছে বাণিজ্যিক ফ্লাইট। নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লে বিশ্বের এভিয়েশন সেক্টরে এর নেতিবাচক প্রভাবের পাশাপাশি যুক্তরাষ্ট্রে পর্যটক আগমন হার কমবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রি বেড়েছে 4%। এ হার গেল বছরের একই সময়ের মতো হলেও বিক্রি কমেছে দেশটির বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোরে। বছরের প্রথম প্রান্তিকে দেশটিতে খুচরা বিক্রি কমে দাঁড়িয়েছে 3.5%। তবে দেশটির বাণিজ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ সময়টায় অনলাইনে খুচরা বিক্রি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 12%। পাশাপাশি এপ্রিলে বেড়েছে খাদ্যপণ্যের বিক্রিও, কমেছে বই এবং খেলাধুলা সামগ্রীর বিক্রি। সারা বছর জুড়ে পণ্যের চাহিদা স্থিতিশীল থাকবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। বছরের প্রথম প্রান্তিকে জার্মানির প্রবৃদ্ধি হয়েছে 0.6%, যা গেল বছরের শেষ প্রান্তিকের চেয়ে অনেক বেশি। এই সময়টায় আবাসন এবং রাষ্ট্রীয় বিভিন্ন খাতে বিনিয়োগ বেড়েছে। পাশাপাশি ফার্মগুলো অবকাঠামো খাত এবং যন্ত্রাংশ কেনার ক্ষেত্রে বিনিয়োগ করেছে। এর সাথে আমদানি কমেছে, বেড়েছে রপ্তানি। ইউরোজোনের বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে বর্তমানে ইতালি, ফ্রান্সের চেয়ে বেশ ভালো অবস্থানে রয়েছে জার্মানির অর্থনীতি। ইউরোপিয়ান কমিশন বলছে জার্মানির বাণিজ্য উদ্বৃত্ত অনেক বেশি, যা কমলে উপকৃত হবে ইউরোজোনের অন্যান্য দেশগুলো। As the sliding ruble raises their sale price. Russia is both firms' second biggest market. Key IFO index, which surveys 7,000 companies. দর্শক, গুলশান 1 নম্বরের ডিএনসিসি মার্কেটে আপন জুয়েলার্সে অভিযান করছে শুল্ক গোয়েন্দা বিভাগ। সেখানে এই মুহূর্তে রয়েছেন রিপোর্টার মাহমুদ রাকিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব।
আপনি জানেন যে গত বেশ কয়েকদিন ধরেই দেশে যে বনানীতে 2 শিক্ষার্থী ধর্ষণের পর থেকে কিন্তু আপন জুয়েলার্সের নাম বারবারই এসেছে, যে আপন জুয়েলার্সের মালিকের ছেলেও কিন্তু এই ধর্ষণের সঙ্গে জড়িত বলে যে অভিযোগ উঠেছে। এরপর থেকে কিন্তু মূলত আপন জুয়েলার্সকে আমরা দেখেছি যে রাষ্ট্রের বিভিন্ন সংস্থা কিন্তু এই জুয়েলার্সের বিরুদ্ধে নানাভাবে অভিযান পরিচালনা করছেন, নানা তথ্য নিচ্ছেন। তো তারই অংশ হিসেবে এই মুহূর্তে রাজধানীর গুলশানে যে ডিএনসিসি সুপার মার্কেট রয়েছে সেখানে একটা আপন জুয়েলার্সের যে শোরুম রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে শুল্ক গোয়েন্দা পুলিশের শুল্ক গোয়েন্দা বিভাগ কিন্তু এই মুহূর্তে এখানে একটা অভিযান পরিচালনা করছেন। সেই অভিযানে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন শুল্ক গোয়েন্দা বিভাগের জয়েন্ট ডিরেক্টর জনাব শফিউর রহমান। তিনি কিন্তু এই মুহূর্তে এখানে অভিযানটি পরিচালনা করছেন এবং তারা মূলত এখানে তাদের যে লেনদেন এই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখছেন এবং এখানে যে তারা ঠিকমতো যে ভ্যাট রয়েছে, কর রয়েছে সেগুলো কিন্তু দিয়েছে কিনা সে বিষয়গুলোই মূলত তারা দেখছেন। তা আমরা যদি একটু কথা বলি, যার নেতৃত্বে মূলত অভিযানটি হচ্ছে যে শুল্ক গোয়েন্দা বিভাগের জয়েন্ট ডিরেক্টর শফিউর রহমান, আপনি একটু জানেন যে আপনারা মূলত আজকে এখানে কিসের ভিত্তিতে অভিযান করছেন এবং কি অভিযোগ আছে এই জুয়েলার্সের বিরুদ্ধে আপনারা কি জানতে পেরেছেন? জুয়েলার্সে যে গোল্ডগুলো বিক্রি করা হয় সেই গোল্ডগুলো বৈধভাবে আমদানি হয়ে তারপরে তারা প্রসেসিং করে বিক্রি করবে, এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। ইভেন এর পাশাপাশি আপনারা জানেন যে ডায়মন্ডেরও বিজনেস হয়ে থাকে জুয়েলার্সগুলোতে। আমরা গোপন সংবাদ পেয়েছি যে আপন জুয়েলার্সে যে গোল্ড এবং ডায়মন্ডগুলো বিক্রি করা হচ্ছে সেগুলো বৈধভাবে আমদানি করে তারপরে যে বিক্রি করার যে বিষয় সেই জায়গা থেকে তারা কোনোভাবে সরে গিয়ে স্মাগল গোল্ডের ব্যবসা করছে, স্মাগল ডায়মন্ডের ব্যবসা করছে। আমরা তাদের স্টক চেয়েছি, তাদের স্টকের সাথে যদি বাস্তবে তাদের যে গোল্ড এবং ডায়মন্ড আছে তা যদি ভ্যারি করে তাহলে সেক্ষেত্রে আমরা যেগুলো ভ্যারি করছে সেগুলো আমরা ব্যাখ্যা চাবো। যদি ব্যাখ্যা দিতে না পারে তাহলে আমরা ধরে নেব এগুলা চোরাচালানের মাধ্যমে কোনোভাবে তারা এনে ব্যবসা করছে এবং আমরা মামলা করব। আপনারা কি শুধু এই শাখাটিতে অভিযান করছেন না, অন্যান্য যেগুলো শাখা আছে আপন জুয়েলার্স সেগুলো অভিযান করবেন? এই মুহূর্তে আমরা এটা অভিযান করছি, বাট আমাদের যে প্ল্যান আছে সেটা আপনারা কিছুক্ষণের মধ্যে জানতে পারবেন, বাট আমি এটা ডিসক্লোজ করতে চাচ্ছি না। এবং আপনাদেরকে জানাচ্ছি আমরা শুল্ক গোয়েন্দার পাশাপাশি আমাদের সাথে কাস্টমস এক্সাইজ ভ্যাট নর্থ কমিশনের ঢাকা একই সাথে অভিযান করছে এবং আমাদেরকে র্যাব আমাদেরকে সহযোগিতা করছে। ধন্যবাদ। তো উনি যে বিষয়টি বলছিলেন যে এই যে জুয়েলার্সের দোকানগুলো রয়েছে তারা যে ভ্যাট বা শুল্ক এই বিষয়গুলো ঠিকমতো দিচ্ছে কিনা এবং তারা সরকারি কোষাগারে যে টাকা দেয় সেগুলো দিচ্ছে কিনা এই বিষয়গুলো তারা খতিয়ে দেখছে। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। দর্শক, গুলশান 1 নম্বরে ডিএনসিসি মার্কেটে আপন জুয়েলার্স অভিযান করছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আর সে খবরাখবর জানতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ রাকিব। বাংলাদেশ উন্নয়ন বিষয়ে বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়েছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের পলিসি চ্যালেঞ্জেস যেগুলো অলরেডি ফিলিপে এবং চিমিয়াও আপনাদেরকে কিছুটা বলেছেন, কাজে আমি এখানে খুব বেশি যোগ করার নাই। এখন অর্থনীতির বর্তমান হালচাল দিয়ে শুরু করি। সেখানে 3টা বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, তবে সার্বিকভাবে যদি এটাকে বলতে চাই তাহলে প্রবৃদ্ধির ক্ষেত্রে যে রেজিলিয়েন্সের কথা আমরা সবসময় বলে এসেছি সেই ধারাবাহিকতা বজায় আছে এটা বলা যায়। তবে রপ্তানি এবং রেমিটেন্সের ক্ষেত্রে কিছু প্রতিকূল বাতাস বইছে। আর সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে মোটামুটি স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, তবে মুদ্রা বিনিময় হার, রাজস্ব আদায় এবং তারল্য ব্যবস্থাপনায় কিছু চ্যালেঞ্জ দেখা দিয়েছে। আমি প্রবৃদ্ধির ক্ষেত্রে বর্তমানে অর্থনীতির যে হালচাল সেখানে আপনারা জানেন যে নিকট অতীতে আমরা 6 থেকে 7-এর মধ্যে সরকারি পরিসংখ্যান ব্যুরোর তথ্যে দেখা গেছে যে প্রবৃদ্ধির মধ্যেই ছিল এবং বিশেষ করে গত বছর শিল্প খাতের বৃদ্ধির কারণে অফিসিয়াল যেই সংখ্যাগুলি দেওয়া হয়েছে সেগুলো 7-এর উপরে দেখা গেছে। সেখানেও কৃষিতে প্রবৃদ্ধি কমেছে, সেবা খাতে কিছুটা বেড়েছে। কিন্তু বর্তমানে অর্থনীতিতে 3টা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। একটা হলো রপ্তানির ক্ষেত্রে। অতীতেও রপ্তানিতে আমরা প্রবৃদ্ধির ওঠানামা দেখেছি, এক সময় 40-এর উপরে গেছে, আবার আরেক সময় 3.4% নেমেছে। কিন্তু এই বছর যেটা দেখা যাচ্ছে যে গত বছরে একটা বড় ধরনের রিকভারি ছিল এক্সপোর্টের প্রবৃদ্ধিতে, এই বছর
প্রথম 9 মাসে প্রবৃদ্ধি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় অর্ধেক কম, মানে 4%, যেখানে 9% ছিল। এবং এর পেছনে বিশ্ব অর্থনীতির দুর্বলতা, যেটা ফিলিপি তার বক্তব্যে বলেছেন যে 2016 সালে বিশ্ব অর্থনীতি প্রবৃদ্ধি 2.4% ছিল। এটা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস 2007-08 পরে সর্বনিম্ন বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি। সেইটা একটা কাজ করেছে আমাদের এক্সপোর্টের দুর্বলতার পেছনে। দ্বিতীয় ছিল আপনার আমাদের যে মুদ্রা বিনিময় হার, প্রকৃত মুদ্রা বিনিময় হার, যেটাকে আমরা রিয়েল ইফেক্টিভ এক্সচেঞ্জ রেট বলে থাকি, সেখানে অতিমূল্যায়িত হয়েছে। আর তৃতীয় হলো আমাদের যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের যে এজেন্ডা ছিল, সেখানে আমরা খুব বেশি অগ্রগতি অর্জন করতে পারি নাই। কারণ আপনারা জানেন যে ডুইং বিজনেসের ক্ষেত্রে, ব্যবসা পরিবেশের ক্ষেত্রে যেই প্রতিবন্ধকতাগুলি ছিল, সেখানে দৃশ্যমান কোনো উন্নতি দেখা যায়নি। দ্বিতীয় বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো রেমিটেন্সের ক্ষেত্রে একটি বড় ধরনের পতন এই বছর আমরা দেখতে পাচ্ছি। প্রায় 16% মতো রেমিটেন্স কমেছে। গত বছরও রেমিটেন্স কমেছিল প্রায় 2.5% মতো, কিন্তু এই বছরের যে রেমিটেন্সের কমা, এটা গত বছরের কমার তুলনায় একটু ভিন্ন ধরনের। কারণ গত বছর যেটা কমেছিল সেটা পুরোপুরি আপনার জিসিসি দেশগুলো থেকে রেমিটেন্স আসাটা কমেছিল প্রায় 90%-এর বেশি। দর্শক, বাংলাদেশের উন্নয়ন বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে সংবাদ সম্মেলন আয়োজন করা হচ্ছে। সেখানে কথা বলছিলেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। আমরা সরাসরি ছিলাম সেখানে। এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। চলে যাচ্ছে ডিএসসি অফিসিয়াল ওয়েবসাইটে। সকাল থেকে এখন পর্যন্ত আমরা লেনদেনের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান 3টি সূচকের মধ্যে 2টি সূচকে আমরা দেখতে পাচ্ছি নিম্নমুখী প্রবণতার মধ্যে দিয়ে কিন্তু লেনদেন চলছে। শুরুতে যদি আমি জানিয়ে দিই, ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসসি এক্স ইন্ডেক্স, এই সূচকটি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 12% মতো, এখন 12 পয়েন্টের মতো এখন পর্যন্ত হারিয়েছে এবং অবস্থান করছে 5484 পয়েন্টে। একই প্রবণতা অর্থাৎ নিম্নমুখী প্রবণতা রয়েছে ডিএসসি এস সূচক। এই সূচকটি এখন পর্যন্ত 0.12 পয়েন্টের মতো হারিয়েছে এবং অবস্থান করছে 1273 পয়েন্টে। তবে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে ডিএসসি বাছাই অর্থাৎ ডিএসসি 30 ইন্ডেক্স। এখানে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 0.2 পয়েন্ট বেড়েছে এবং অবস্থান করছে 2024 পয়েন্টে। টাকার অঙ্কে এখন পর্যন্ত লেনদেন হচ্ছে 175 কোটি টাকা, যার মধ্যে দর বেড়েছে 98টি প্রতিষ্ঠান এবং দর কমেছে 143টি এবং দর অপরিবর্তিত আমরা দেখতে পাচ্ছি 54টি প্রতিষ্ঠান, যার এখন পর্যন্ত কোনো ধরনের দর পরিবর্তন হয়নি। টপ 20 শেয়ারের তালিকা একটু দেখে নেই। অর্থাৎ টপ 20-র প্রথম অবস্থানে রয়েছে যে প্রতিষ্ঠানটি, সেই প্রতিষ্ঠানটির নাম আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত তালিকার শীর্ষে অবস্থান করছে ডরিন পাওয়ার 133 টাকা 20 পয়সা দর নিয়ে, যা সর্বোচ্চ দর এখন পর্যন্ত 135 টাকা হলেও সর্বনিম্ন 131 টাকায় লেনদেন করছে তালিকার 1 নম্বরে থাকা এই প্রতিষ্ঠানটি। তালিকার পরবর্তী অবস্থান আরএসআরএম স্টিল 87 টাকা 60 পয়সা দর নিয়ে, যার সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি 88 টাকা 50 পয়সা। তালিকার পরবর্তী অবস্থান অর্থাৎ 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এসিআই 518 টাকা দর নিয়ে, যার সর্বোচ্চ দর 518 টাকা 50 পয়সা এবং তালিকার 4 নম্বরে রয়েছে বিডি ফিনান্স 21 টাকা 60 পয়সা দর নিয়ে। অর্থাৎ তালিকার পরবর্তী অবস্থান 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যে প্রতিষ্ঠানটি রয়েছে জিএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস, যার সর্বশেষ লেনদেন 191 টাকা হলেও সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি 192 টাকা 50 পয়সা। তালিকার পরবর্তী অর্থাৎ 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি সিটি ব্যাংক। তালিকার 6 নম্বরে এই প্রতিষ্ঠানটি 31 টাকা 40 পয়সা দর নিয়ে তালিকার 6 নম্বরে অবস্থান করছে এবং সর্বোচ্চ দর 31 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন দর 30 টাকা 30 পয়সা লেনদেন করছে। আমরা পরবর্তী দেখতে পাচ্ছি 8 নম্বরে সাজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড 148 টাকা 90 পয়সা দর নিয়ে তালিকার 8 নম্বর অবস্থান করছে এবং সর্বোচ্চ দর 150 টাকা এবং সর্বনিম্ন 148 টাকা 50 পয়সায় লেনদেন করছে তালিকার 8 নম্বরের এই প্রতিষ্ঠানটি। তালিকার 9 নম্বরে আমরা দেখতে পাচ্ছি রিজেন টেক্সট 31 টাকা 50 পয়সা দর নিয়ে এবং সর্বোচ্চ দর 32 টাকা। তবে পরবর্তী অবস্থান অর্থাৎ 10 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং পরবর্তী অবস্থানই রয়েছে 11 নম্বরে ন্যাশনাল ফিড মিল লিমিটেড 26 টাকা 90 পয়সা দর নিয়ে, যদিও সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি 27 টাকা 40 পয়সা দর নিয়ে অবস্থান করছে তালিকার 11 নম্বরে। সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস রয়েছে তালিকার 12 নম্বরে 30 টাকা দর নিয়ে এবং সর্বোচ্চ দর 30 টাকা 30 পয়সা লেনদেন করছে তালিকার 12 নম্বরে থাকা এই প্রতিষ্ঠানটি। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ 20 শেয়ারের তালিকার প্রথম 12টি অবস্থান জানিয়ে দিচ্ছিলাম। আবারও জানিয়ে দিচ্ছি সময়ের বাণিজ্যের শিরোনামগুলি। আওয়ামী লীগ সরকার সঠিক পরিকল্পনার মাধ্যমে সকলের প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এনইসি সভায় প্রধানমন্ত্রী। দেশের বার্ষিক মাথাপিছু আয় এখন $1,602, আগামী অর্থ বছরের প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা 7.4%, এনইসি সভায় পরিকল্পনা মন্ত্রী।
চলছে এফবিসিসিআই নির্বাচনে ভোট গ্রহণ। অ্যাসোসিয়েশন গ্রুপের 18টি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 36 জন। ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষায় কাজ করার প্রত্যয়। ট্রাক সংকটে হিলি স্থলবন্দরে চাল ও পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য পরিবহনে বেকায়দায় বন্দর ব্যবসায়ীরা। পুলিশি হয়রানির অভিযোগ। এবং শিগগিরই বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের 11তম দেশ হবে বাংলাদেশ, মত যুক্তরাষ্ট্রের। তৈরি পোশাক শিল্পের উন্নয়ন জরুরি, বোস্টনে বাংলাদেশ ডেভেলপমেন্ট কনফারেন্সে বক্তারা। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।